ওয়েলকাম টু কাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শিলা থেকে অর্থাৎ রক্স থেকে বেছে বেছে 80টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু তাদের জন্য ভীষণভাবে হেল্প করবে। তোমাদেরকে বলবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো, কোন শিলাকে বলা হয় ভলকানিক গ্লাস? ভলকানিক গ্লাস মানে কি? আগ্নেয় কাঁচ, অর্থাৎ দেখতে অনেকটা কাচের মতো, আগ্নেয় শিলা অথচ কাচের মতো দেখতে। সেটা কি হবে? এটা হচ্ছে অবসিডিয়ান, পিউমিস, টাফ আর হচ্ছে পেরিডোটাইট। তো এটার যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অবসিডিয়ান। তাহলে অবসিডিয়ান যে আগ্নেয় শিলা সেটা দেখতে অনেকটা কাচের মতো স্বচ্ছ, তাই এটাকে বলা হয় ভলকানিক গ্লাস। ওকে, আচ্ছা পিউমিসটা কি? পিউমিসটা মনে রাখবে, এটা হচ্ছে ফ্লোটিং ইগনিয়াস রক, অর্থাৎ ভাসমান আগ্নেয় শিলা। যদি আসে যে কোনটা ভাসমান আগ্নেয় শিলা, তাহলে কি উত্তর হবে? উত্তর হবে কিন্তু পিউমিস। টাপটা কি? টাপটা কিন্তু একটা পাইরোক্লাস্টিক রক, অর্থাৎ পাইরোক্লাস্টিক শিলার উদাহরণ কি হবে? উত্তর হবে টাপ। আর পেরিডোটাইটটা কি? এটা মনে রাখবে, এটা হচ্ছে অতি ক্ষারকীয় আগ্নেয় শিলা। পরীক্ষাতে প্রশ্ন আছে যে অতি ক্ষারকীয় আগ্নেয় শিলার উদাহরণের নাম কি? তাহলে কি উত্তর হবে বলতো? সেটা উত্তর হবে পেরিডোটাইট। ওকে, তাহলে চারটা অপশন, চারটা কিন্তু এমসিকিউ প্রশ্নের উত্তর। আচ্ছা চলো, 2 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। বলছে নিচের কোন বাক্যটি ভুল বলেছে? ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু এরকম কোন বাক্যটি সত্য, কোন বাক্যটি মিথ্যা, নিচের কোনটি উদাহরণ নয়, এরকম এরকম প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদেরকে ডিসগাইজ করার চেষ্টা করবে। তো অবশ্যই কিন্তু তোমরা ভালো করে প্রশ্নটা আগে পড়বে, তারপর উত্তর করবে। এখানে দেখো চারটা দিয়েছে স্টেটমেন্ট। বলছে অ্যাসিডিক রক্স সিলিকা কন্টেন্ট গ্রেটার দেন 65%। মনে রাখবে, আগ্নেয় শিলাতে যে সিলিকা আছে সেই সিলিকার পরিমাণের উপর ভিত্তি করে আগ্নেয় শিলাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এই 4টা ভাগ কি কি আগে দেখে নাও। একটা হচ্ছে অ্যাসিডিক রক, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট রক, একটা হচ্ছে বেসিক রক, একটা কি আলট্রা বেসিক রক। বাংলাতে কি হয়? আম্লিক শিলা, মধ্যবর্তী শিলা, ক্ষারকীয় শিলা এবং অতি ক্ষারকীয় শিলা। ঠিক আছে, তো বাট ভাগটা কিসের ভিত্তিতে করেছে? ভাগটা কিন্তু করেছে সিলিকা কন্টেন্টের উপরে ভিত্তি করে। ওকে, তো এই ক্ষেত্রে দেখো প্রথম যেটা বলেছে অ্যাসিডিক রক সিলিকা কন্টেন্ট বলেছে গ্রেটার দেন 65%। এই বাক্যটা কিন্তু সত্য, তাই আমরা কেসি লিখবো, পাশে লিখবো টি লিখবো। ওকে, সিলিকার পরিমাণ যত বেশি সেটা তত আগ্নেয় শিলা। বলছে গ্রেটার দেন 65% বেশি হলে সেটা আগ্নেয় শিলাই হবে। আচ্ছা পরে বলছে দেখো ইন্টারমিডিয়েট রক, তাহলে সিলিকার কন্টেন্ট এর থেকে একটু কমবে, কত আছে? 55 থেকে 65%। এই বাক্যটাও কিন্তু সত্য আছে, এটাও কিন্তু ভুল না। 3 নম্বর যেটা দিয়েছে দেখো বেসিক রক্স। বেসিক রক্স মানে কি বললাম? ক্ষারকীয় শিলা। ক্ষারকীয় শিলাতে সিলিকার কন্টেন্ট কত আছে? 45 থেকে 55%। এটাও কিন্তু সত্য কথা। ঠিক আছে, তো ক্ষারকীয় শিলাতে এটাও ডাইরেক্ট প্রশ্ন আসে যে ক্ষারকীয় শিলাতে তোমার হচ্ছে সিলিকার পরিমাণ কত আছে? 45 থেকে 55%। ঠিক আছে, তাহলে এটাও সত্য কথা। এরপর দেখো বলছে আলট্রা বেসিক, তাহলে সিলিকার পরিমাণ যত বেশি হয় শিলা তত আম্লিক হয়, সিলিকার পরিমাণ যত কম হয় শিলা কি হয় বলতো? ততটা ক্ষারকীয় প্রকৃতির হয়। তাহলে সিলিকার পরিমাণ আস্তে আস্তে কমছে, কমতে কমতে এখানে দেখো বলছে সিলিকা কন্টেন্ট 45%-এর বেশি বলেছে, গ্রেটার দেন বলেছে। বাট আলট্রা বেসিক হতে গেলে কি হবে? সিলিকার কন্টেন্টের পরিমাণ এর থেকে কম হতে পারবে, কিন্তু এখানে গ্রেটার দেন বলেছে, তাই এটা হয়ে যাবে কি বলতো? মিথ্যা, মানে এটা হয়ে যাবে ফলস। এই বাক্যটা কখন সত্য হতো? যদি বলতো সিলিকা কন্টেন্ট লেস দেন 45%, তাহলে এই বাক্যটা কিন্তু সত্য হয়ে যেত। ওকে, তাহলে এটার উত্তর কি হবে বলতো? বলেছে ভুল বাক্য, তাহলে এই ডি নম্বরটা ভুল, তাই উত্তর কি হবে? ডি হবে। এই প্রশ্নটা তোমাদের অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে। কি বলেছে দেখো, যদি বলে অ্যাসিডিক রক্সের ক্ষেত্রে ক্ষারকীয় উপাদানের পরিমাণ কত, তাহলে দেখো কন্টেন্ট কি বলেছে? এটা সিলিকা কন্টেন্টের পরিমাণ কত? 65%-এর বেশি। বাট তাহলে ক্ষারকীয় উপাদানের পরিমাণ কত হবে? কম হবে, অনেকটা কম হবে। কতটা? 35%, মানে 35% কম যদি বলে তাহলে ক্ষারকীয় উপাদান। তাহলে এটাকে যদি আমরা ধরি লেস দেন 35%, ঠিক আছে, তাহলে এটা কিসের উপাদান হবে বলতো? এই অ্যাসিডিক রক্সের মধ্যে তোমার হচ্ছে ক্ষারকীয় উপাদানের পরিমাণ সবচেয়ে কম। ঠিক আছে, কথা হচ্ছে 35%-এর বেশি। বাট এইখানে চলে আসো আলট্রা বেসিক রকের ক্ষেত্রে, তাহলে এখানে দেখো বলছে সিলিকা কন্টেন্টের পরিমাণটা কমে গেছে, তাহলে ক্ষারকীয় উপাদানের পরিমাণটা কি বেশি যাবে? তাহলে এখানে কি হবে বলতো? গ্রেটার দেন হবে 55%। কি বলতো? ক্ষারকীয় উপাদান। পরীক্ষাতে এইভাবে ঘুরিয়েও আসতে পারে যে আলট্রা বেসিক বা তোমার হচ্ছে অতি ক্ষারকীয় আগ্নেয় শিলাতে ক্ষারকীয় উপাদানের পরিমাণ কত থাকে? মনে রাখবে 55% কিন্তু বেশি থাকবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? 2 নম্বর প্রশ্ন কমপ্লিট। 3 নম্বর যে প্রশ্ন আছে দেখো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্নতে বলেছে দেখো, বলছে নিচের কোনটি একটা অতি ক্ষারকীয় শিলার উদাহরণ, অর্থাৎ আলট্রা বেসিক
রক্সের উদাহরণ আমাদের খুঁজতে হবে। বলছে দেখো গ্রানাইট, গ্রানোফোর, রায়োলাইট, অবসিডিয়ান, এগুলো প্রত্যেকে কি বলতো, প্রত্যেকে কিন্তু অ্যাসিডিক রক, অ্যাসিডিক রক্সের কিন্তু উদাহরণ এগুলো। পরীক্ষাতে এইভাবে উদাহরণগুলো থেকে আসার সম্ভাবনাটা বেশি। তাহলে যদি বলে যে নিচের কোনটা অ্যাসিডিক রক, তাহলে এইগুলো মনে রাখবে, গ্রানাইট, গ্রানোফোর, রায়োলাইট, অবসিডিয়ান। ঠিক আছে। 2 নম্বর কি বলছে দেখো, অ্যান্ডিসাইট, পরফাইরিক, ডায়োরাইট, এইগুলো কিন্তু মনে রাখবে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট রক্সের উদাহরণ। ওকে, তাহলে অ্যান্ডিসাইট, পরফাইরি, ডায়োরাইট এগুলো সব ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী আগ্নেয় শিলার উদাহরণ। এরপর দিচ্ছি দেখো ব্যাসল্ট আর ডলোরাইট, আমরা তো বারবার পড়েছি ব্যাসল্ট একটা ক্ষারকীয় শিলা, ক্ষারকীয় শিলা তার মানে কি হয়, বেসিক রক হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা বেসিক রক্স হবে। ঠিক আছে, লাস্টে যেটা দিয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, পেরিডোটাইট। এই পেরিডোটাইট হলো তোমার একটা অতি ক্ষারকীয় মানে আল্ট্রা বেসিক শিলার উদাহরণ। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। এখানেও 4টা প্রশ্ন, 4টা অপশন, মানে হচ্ছে 4টা প্রশ্ন কিন্তু উত্তর পরীক্ষাতে যে কোনো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে চাইতে পারে, এগুলোকে ভালো করে তোমরা মুখস্থ করবে। আচ্ছা, এরপর আছে দেখো 4 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো 4 নম্বর প্রশ্ন দিয়েছে দেখো, গ্রানাইটের প্রধান উপাদান হলো, গ্রানাইট শিলাতে 5-6 ধরনের উপাদান আছে, বাট প্রধান মানে সবচেয়ে বেশি কন্টেন্ট কোন উপাদানটা আছে, কি কি আছে দেখো, ফেল্ডস্পার, কুয়ার্টজ, মাইকা আর হচ্ছে হর্নবেল। মনে রাখবে কুয়ার্টজ আর কুয়ার্টজাইট দুটো কিন্তু আলাদা জিনিস। কুয়ার্টজ হচ্ছে শিলা গঠনকারী একটা খনিজ পদার্থ, বাট কুয়ার্টজাইট যদি বলে, কুয়ার্টজাইট কিন্তু একটা রূপান্তরিত শিলা, ওটা হচ্ছে বেলে পাথরের রূপান্তরিত শিলা। ঠিক আছে, তো এইখানে যেটা বলেছে দেখো, যে গ্রানাইটের প্রধান উপাদান মানে কোন খনিজ উপাদানটা সবচেয়ে বেশি পরিমাণ থাকে, তো গ্রানাইটের সবচেয়ে বেশি পরিমাণ থাকে মনে রাখবে ফেলসপার। ওকে, তারপরে কুয়ার্টজ, তারপরে মাইকা, তারপর হচ্ছে হর্নবেল। এই 4টা উপাদান কিন্তু আমি সিরিয়াল ভাবে বেশি থেকে কমের দিকে কিন্তু সাজিয়ে তোমাদেরকে দিয়েছি। অনেক সময় যদি প্রশ্ন টাফ হয় তাহলে কি দিবে বলতো, বলবে গ্রানাইটের উপাদানগুলি বেশি থেকে কমের দিকে সাজাও, তখন সবচেয়ে বেশি কি আছে, ফেলসপার, তারপরে কুয়ার্টজ, তারপর মাইকা, তারপর হচ্ছে হর্নবেল। ঠিক আছে, আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে 2টো কোর্স অলরেডি শুরু হয়েছে, তার মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বা আকর্ষণীয় কোর্সটা রেখেছি সেটা হলো এসএলএসটি জিওগ্রাফি থ্রু এমসিকিউ। এটা হচ্ছে ব্যাচ 2। এই ব্যাচ 2 এর মাধ্যমে আমরা কি কি দিচ্ছি অ্যাপ্লিকেশনের মধ্যে, তোমরা এই কোর্সটা যদি কেউ বাই করো তাহলে তোমরা কি কি পাবে একবার দেখে নাও। ঠিক আছে, দেখো প্রথমত রেকর্ডেড ক্লাস পাবে তোমরা, এমসিকিউ। টোটাল এসএলএসটি যে সিলেবাসটা আছে, টোটাল এসএলএসটি সিলেবাসটাকে আমি এমসিকিউর মাধ্যমে, এই যে রক্সের যে ভিডিওটা করছি, এর আগে আমি তোমাদের 8 ক্লাসের ভিডিও করেছিলাম এমসিকিউ, তো প্রত্যেকটা ইউনিট ধরে ধরে টপ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো টোটালটাই আমি ডিসকাস করে দিচ্ছি এবং সেগুলোকে রেকর্ড করে অ্যাপের মধ্যেই দিচ্ছি। ইউটিউবে কিন্তু সমস্ত ভিডিওগুলো এই বছর অ্যাভেলেবেল হবে না, তোমাদেরকে সেটাকে পারচেস করতে হবে। ওকে, আচ্ছা, এর মধ্যে কি থাকবে, মক টেস্ট থাকবে, অ্যাপের মধ্যে তোমরা মক টেস্ট দিতে পারবে। সমস্ত সিলেবাস, বিশেষ করে 9-10 যে সিলেবাসটা আছে সেটাকে আমি আগে কভারেজ করে দিব, তারপরে 11-12 এর সিলেবাসটা কভারেজ করে দিব। তাহলে মক টেস্ট পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, আর কি পাচ্ছ, ওই যে চ্যাপ্টার ওয়াইজ শর্ট নোটস। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ইউনিট ধরে ধরে শর্ট নোটস গুলোকে আমি অ্যাপের মধ্যে দিচ্ছি, তোমরা সেটাকে প্রিন্ট করতে পারবে। এরপর কি আছে দেখো, ইম্পর্টেন্ট কিছু কিছু শর্ট ভিডিও, যেগুলো হট টপিক, যেগুলো থেকে কোয়েশ্চেন টাচ করার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই ধরনের কিছু ভিডিও আমি আলাদা একটা সেকশন রেখেছি, সেখানে দিব। আর কি থাকছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রেকর্ডেড ভিডিওগুলো। ঠিক আছে, আমার একটা লাইভ ক্লাসের ব্যাচ আছে, সেখানে যে লাইভ ক্লাস হচ্ছে সেটাকে রেকর্ড করে এই কোর্সের মধ্যে তোমাদেরকে দিয়ে দিব। এর সাথে সাথে কিছু কিছু ভিডিও আমি ডাইরেক্ট এরকম ডিজিটাল বোর্ডে রেকর্ড করে সেগুলোকে আমি অ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই কোর্সটা কিন্তু অনেকেই বাই করেছে, তোমরা যদি কেউ এখনো চাও যে এসএলএসটি জিওগ্রাফি সিলেবাসটা কভারেজ করব আমরা থ্রু এমসিকিউ এর মাধ্যমে, তো অবশ্যই তোমরা গাজল সিভিল সার্ভে একাডেমি যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ডাউনলোড করে নাও এবং সেখান থেকে মিনিমাম একটা ফিজ আছে, সেটাকে কাটিয়ে দিলে তোমরা কিন্তু এই অ্যাক্সেসটা পেয়ে যাবে। 5 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ব্যাসল্টের প্রধান উপাদানগুলো কি কি। তাহলে ব্যাসল্ট যে আগ্নেয় শিলাটা আছে, এটা কিন্তু একটা উদ্বেদী না নিঃসারী আগ্নেয় শিলা, ব্যাসল্ট কিন্তু একটা নিঃসারী আগ্নেয় শিলা। তো ব্যাসল্ট যে আগ্নেয় শিলাটা আছে সেটা কিন্তু বেসিক প্রকৃতির বা ক্ষারকীয় প্রকৃতির। তার প্রধান উপাদান কোনগুলো দেখো, একটা বলছে প্যালিউক্লেজ, ফেলসপার, একটা হচ্ছে পাইরক্সিন, একটা হচ্ছে অলিভিন, আর একটা হচ্ছে আয়রন অক্সাইড। তো এই ক্ষেত্রে মনে রাখবে এটা হচ্ছে খনিজ উপাদান। ঠিক আছে, তো সবচেয়ে বেশি পরিমাণে ব্যাসল্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্যালিউক্লেজ, ফেলসপার। এই উপাদানটা হচ্ছে সবচেয়ে বেশি, বাদ বাকিগুলো আমি সিরিয়াল ভাবে করে রেখেছি, 1, এটা হবে 2, এটা হবে 3 এবং এটা হবে 4। কখনো কখনো প্রশ্ন যদি টাপ দেয় যে বেশি থেকে কমের দিকে ব্যাসল্ট শিলার উপাদানগুলোকে সাজাও, তখন এইভাবে কিন্তু সাজাতে হবে। সবচেয়ে বেশি আছে প্যালিউক্লেজ, ফেলসপার, তারপর আছে পাইরক্সিন, তারপর আছে অলিভিন, তারপর আছে আয়রন অক্সাইড। ঠিক আছে, তাহলে 5টা প্রশ্ন হয়ে গেল। 6 নম্বর যে প্রশ্নটা আছে,
বলছে শিলার প্রবেশ্যতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কি হবে? তো মনে রাখবে শিলার প্রবেশ্যতার সাথে জল ধারণ ক্ষমতার কিন্তু সম্পর্ক আছে। প্রবেশ্যতা মানে কি, আমি যদি জল দিই তাহলে সেই জলটা আস্তে আস্তে চুইয়ে চুইয়ে বা দ্রুত গতিতে নিচের দিকে চলে যাবে, সেটাকে বলছে প্রবেশ্যতা, জল প্রবেশ করার ক্ষমতা। তো শিলাতে যদি জল প্রবেশ করার ক্ষমতাটা বেশি হয় তাহলে কি জল ধরে থাকবে? জল কি থাকবে? থাকবে না। যেমন বেলে মাটিতে আমরা যদি জল দিই, জলটা কিন্তু নিচের দিকে চলে যায়। তো বেলের মাটির কিন্তু প্রবেশ্যতা বেশি, বা জল ধারণ ক্ষমতা কি হয়ে যাবে? কমে যাবে। তা এটা কি হবে বলতো? কমে যাবে। প্রবেশ্যতা যদি শিলার প্রবেশ্যতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কি হবে? কম হয়ে যাবে। 7 নম্বর দেখো, শিলার মধ্যেকার শূন্য স্থান আর শিলার মোট আয়তনের যে অনুপাত সেটাকে কি বলা হয়? ঠিক আছে, এটাকে কিন্তু বলা হয় সছিদ্রতা। ওকে, তাহলে শিলার মধ্যে যে শূন্যস্থান আছে আর শিলার মধ্যে যে মোট আয়তন আছে এটাকে আমরা কি বলবো? সছিদ্রতা। সছিদ্রতা মানে হচ্ছে, ধরো এই শিলার মধ্যে বিভিন্ন দানা বা উপাদান থাকে, সেই একটা দানা বা একটা আরেকটা দানার সাথে বা একটা উপাদানের সাথে আরেকটা উপাদানের মধ্যে যে মধ্যেকার শূন্যস্থান, গ্যাপ, সেটাকে কি বলা হয় বলতো? সছিদ্রতা। ওকে, আচ্ছা 8 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের বাইরে লাভা জমে আগ্নেয় শিলাকে কি বলছে? ভূপৃষ্ঠের বাইরে যদি লাভা জমে তাহলে সেটাকে কি বলবো? তাহলে সেটাকে অবশ্যই আমরা কি বলবো? ভূপৃষ্ঠের বাইরে হলে সেটা হয় নিঃসারী আগ্নেয় শিলা, আর ভূগর্ভের ভেতরে যদি ম্যাগমাগুলো ধীরে ধীরে শীতল হয়ে কঠিন হয়ে শিলায় পরিণত হয় সেটাকে বলা হয় উদ্বেদী আগ্নেয় শিলা। এই উদ্বেদী আগ্নেয় শিলা আবার দুই প্রকার, ঠিক আছে? একটা হয় পাতালিক আগ্নেয় শিলা আর একটা হচ্ছে উপপাতালিক আগ্নেয় শিলা। পাতালিক মানে কি, একদম গভীরে, মানে ভূপৃষ্ঠ থেকে অনেক ভেতরে আগ্নেয় শিলা বা ম্যাগমাগুলো জমাট বেঁধে যে আগ্নেয় শিলা তৈরি করে সেটাকে বলা হয় পাতালিক আগ্নেয় শিলা। গ্রানাইট কিন্তু একটা পাতালিক আগ্নেয় শিলার উদাহরণ। বাট উপপাতালিক আগ্নেয় শিলা কি? এগুলো ভূপৃষ্ঠের অনেকটা নিচেই, মানে ভূপৃষ্ঠের একটু নিচেই ম্যাগমাগুলো জমাটবদ্ধ হয়ে যে আগ্নেয় শিলা তৈরি করে তাকে আমরা কি বলবো বলতো? তাকে বলবো আমরা উপপাতালিক আগ্নেয় শিলা। তো এইখানে 7 নম্বরে আরেকটা জিনিস দেখে নাও, প্রবেশ্যতা মানে কি বললাম অলরেডি? জল প্রবেশ করার ক্ষমতা। এই দারণটা কি জিনিস? দারণ শব্দটা কিন্তু আমরা চ্যুতির ক্ষেত্রে পাবো। ধরো এই একটা শিলামণ্ডল আছে, তার মধ্যে প্রথম, ঠিক আছে, শিলার কি একটা থাকে, যখন দুই সাইড থেকে বল প্রয়োগ করা হয় তো শিলার কিন্তু একটা পীড়ন শক্তি সহ্য করার ক্ষমতা থাকে। ওই পীড়ন শক্তি যখন অতিক্রম করে যায় তখন তার মাঝে কি হয় বলতো? হালকা করে ফেটে যায়। তো হালকা করে ফেটে যাওয়াটাকে আমরা কি বলবো? দারণ বলবো। বাট একটা খণ্ড আর একটা খণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের মধ্যে শূন্য স্থান তৈরি হয় না, জাস্ট একটা ক্র্যাচ তৈরি হলো, জাস্ট একটা একটা দাগের মতো তৈরি হলো, সেটাকে আমরা কি বলবো? দারণ হবে। এই দারণটাই যখন একটু বেশি ফাঁক তৈরি হবে তখন সেটাকে বলবো ফাটল। আর এই ফাটল বরাবর কি হয়? শিলার উপরি স্তরের পদার্থগুলো আস্তে আস্তে বা ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীরটা আস্তে আস্তে ঘষতে দিকে নিচের দিকে নেমে যায়, ঠিক আছে? তো এই চ্যুতি পড়তে গিয়ে 3টা শব্দ প্রথমেই জানতে হয়। একটা হচ্ছে প্রথমে দারণ জানতে হয়, তারপর ফাটল, তারপর গিয়ে চ্যুতি শব্দটার মানে কি সেটা বুঝতে হয়। ওকে, এটা কিন্তু চ্যুতির যে ভিডিওটা সেটা আমি তোমাদের হচ্ছে লাইভ ক্লাসের ব্যাচে অলরেডি দিয়েছি, এবং তোমরা যারা এই কোর্সটাকে বাই করেছো বা করবে তোমরাও কিন্তু চ্যুতির ক্লাসটা অলরেডি অ্যাপের মধ্যে দেখতে পাবে। চলো 9 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে একটি প্রাথমিক শিলার উদাহরণ হলো। ঠিক আছে, প্রাথমিক শিলা কাকে বলা হয়? প্রাথমিক শিলা হচ্ছে ভূপৃষ্ঠ, পৃথিবী তৈরি হওয়ার পরেই যে আগ্নেয় পদার্থগুলো ছিল, উত্তপ্ত অবস্থায় ছিল পৃথিবীটা, সেগুলো শীতল হয়ে যে শিলাটা তৈরি করেছে সেটাকে বলা হয় প্রাথমিক শিলা বা প্রাইমারি রক্স। ঠিক আছে, আগ্নেয় শিলাগুলো বলা হয় প্রাইমারি রক্স বা প্রাথমিক শিলা। তো এইখানে দেখো বলছে গ্রানাইট, গ্রানাইট কিন্তু একটা অবশ্যই কি হবে? প্রাথমিক শিলার উদাহরণ হবে। এটা দেখো অপশন আছে ব্যাসল্ট, এই দুটোই হবে। ঠিক আছে, তো এখানে একটু টাইপিং মিস্টেক আছে, তো উত্তর কিন্তু গ্রানাইটও হবে এবং ব্যাসল্ট হবে, এই দুটোই কিন্তু তোমার হচ্ছে প্রাথমিক শিলার উদাহরণ। বাট কোশ্চেনটা আমি সময় পেলে ঘুরিয়ে চেঞ্জ করে দিতাম, যে একটি পাতালিক পাতালিক আগ্নেয় প্রাথমিক শিলার উদাহরণ, একটা পাতালিক প্রাথমিক শিলা, তাহলে কি হবে বলতো? গ্রানাইট হবে। বাট এই পাতালিক, উপপাতালিক বা নিঃসারী উদ্ভিদী যদি কিছু না বলে তাহলে গ্রানাইট, ব্যাসল্ট মানে আগ্নেয় শিলাগুলো সবগুলো কি হবে? একটা কিন্তু এগুলো প্রাথমিক শিলার উদাহরণ হবে। 10 নম্বর দেখো বলছে পাতালিক শিলার একটি উদাহরণ দাও। তো এর মধ্যে কোনটা পাতালিক শিলা? ব্যাসল্ট, ব্যাসল্ট কিন্তু অবশ্যই নিঃসারী শিলা, ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে ম্যাগমাগুলো। ডোলেরাইট, গ্রানাইট পাললিক শিলা, পাললিক শিলা তো এখানে গল্পই আসবে না। গ্রানাইট, গ্রানাইট কিন্তু পাতালিক শিলা এবং সেটা একদম মাটির অনেক গভীরে, মানে ভূত্বকের অনেক গভীরে কিন্তু ম্যাগমাগুলো জমাটবদ্ধ হয়ে এই শিলাটা তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলো কি বলছে। ডোলেরাইট একটি, ডোলেরাইট কি হবে বলতো? ডোলেরাইট কিন্তু অবশ্যই এখানে দিয়েছি দেখো রূপান্তরিত শিলা না, ডোলেরাইট কিন্তু রূপান্তরিত শিলা না, পাললিক শিলাও না, এটা হচ্ছে একটা কি? আগ্নেয় শিলার উদাহরণ। কিছু কিছু ইজি প্রশ্ন আছে এবং শেষের দিকে কিছু কিছু টাফ প্রশ্ন কিন্তু আমি রেখেছি। ওকে,
চলো 12 নম্বর, গ্রানাইট শিলায় প্রাপ্ত খনিজগুলি হলো। গ্রানাইট শিলাতে কোন খনিজটা পাওয়া যায়? ঠিক আছে, তো গ্রানাইট শিলায় প্রাপ্ত প্রধান খনিজ কোয়ার্টজ, ক্যালসাইট, অ্যারগোনাইট না ফেলসপার। একটু আগেই বললাম গ্রানাইটের মধ্যে প্রধান যেটা উপাদান আছে সেটা কি হবে? সেটা কিন্তু কোয়ার্টজ হবে না, ঠিক আছে, সেটা কি হবে? ফেলসপার হবে। এটা সঠিক উত্তর হবে কিন্তু ফেলসপার। ঠিক আছে, তাহলে গ্রানাইট শিলায় প্রাপ্ত প্রধান খনিজটা কি হবে? ফেলসপার হবে সঠিক উত্তর। যে শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপগুলি সাধারণত গোলাকার হয়। গোলাকার ভূমিরূপ তখনই হবে যখন ম্যাগমাগুলো আঠালো প্রকৃতির হবে। আঠালো মানে সান্দ্র। ঠিক আছে, কোন আগ্নেয় শিলাতে বা কোন জাতীয় ম্যাগমাতে সেটা হবে? সেটা হচ্ছে আঠালো বা সান্দ্র ম্যাগমা। আর সেগুলো দিয়ে যে শিলা তৈরি হয় সেটাকে কিন্তু বলা হয় গ্রানাইট। ওকে, তো গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপগুলো কি হয়? গোলাকার প্রকৃতির হয়। যেমন টর ভূমিরূপ আমরা দেখবা ওয়েদারিং যখন পড়াবো তখন পাবো। টর ভূমিরূপ কিন্তু তৈরি হয় মরু এবং শুষ্ক অঞ্চলে। গ্রানাইট শিলাগুলোই ক্ষয় পেয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে এবং গোলাকৃতির ভূমিরূপ তৈরি হয়। ঠিক আছে, তাহলে এটা যেটা মেন কথা, যে শিলায় গঠিত অঞ্চলে ভূমিরূপগুলো সাধারণত গোলাকার হবে। গোলাকার মানে হচ্ছে গ্রানাইট। আর যদি চ্যাপ্টা বলে, এরকম যদি চ্যাপ্টা বলে, চ্যাপ্টা প্রকৃতির ভূমিরূপ, তাহলে সেটা হবে কি? ব্যাসল্ট হবে। ঠিক আছে, আচ্ছা কংগ্লোমারেট পাললিক শিলা। ঠিক আছে, কংগ্লোমারেট কিন্তু একটা পাললিক শিলার উদাহরণ। ছোট ছোট গ্রিট সেগুলো জমাট বেঁধে এই কংগ্লোমারেটটা তৈরি হয়। চলো 14 নম্বর যে প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন আছে দেখো, ভূগর্ভের চাপ আর তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে প্রাথমিকভাবে তৈরি হয় কি? প্রাথমিকভাবে তৈরি হয় কিন্তু কয়লা। ওকে, তো এই পাললিক শিলার মধ্যেই কিন্তু সাধারণত কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এই তিনটা উপাদানই পাওয়া যায়। ঠিক আছে, জীবাশ্ম পাওয়া যায়। আর এই যে সোনা, রূপা, তামা, সীসা, ঠিক আছে, এইগুলো হচ্ছে সাধারণত আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলাতে এই দামি দামি খনিজ উপাদানগুলোকে পাওয়া যায়। বাট এটা যেটা উত্তর হবে সেটা হবে কয়লা হবে সঠিক উত্তর। 15 নম্বর, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। অবশ্যই কি হবে? প্রাকৃতিক গ্যাস পাওয়া যাবে পাললিক শিলাতে। ঠিক আছে, 16 নম্বর যেটা আছে দেখো, জীবাশ্ম। জীবাশ্ম দেখা যায় কোথায়? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। অবশ্যই কি হবে? পাললিক শিলাতে জীবাশ্ম দেখা যায়। একটা প্রশ্ন আছে, আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না কেন? আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না, জীবাশ্মগুলো অতিরিক্ত তাপের জন্য পুড়ে নষ্ট হয়ে যায়, তার জন্য কিন্তু জীবাশ্ম দেখা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, পাললিক শিলা যখন রূপান্তরিত শিলায় পরিণত হয় তখন কি জীবাশ্মগুলো থাকবে? না, তখন জীবাশ্মগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, থাকে না। ঠিক আছে, 17 নম্বর, চুনা পাথর এক প্রকার সংঘাত শিলা, অসংঘাত শিলা, কর্দমময় শিলা না প্রস্তরময় শিলার উদাহরণ। ঠিক আছে, দেখো এটা যেটা বলছে চুনা পাথর, চুনা পাথর কিন্তু একটা অসংঘাত শিলার উদাহরণ। মানে অসংঘাত শিলা কাকে বলে? যে শিলা রাসায়নিক উপায়ে তৈরি হয় তাকে বলা হয় অসংঘাত শিলা। চুনা পাথর কিন্তু একটা রাসায়নিক উপায়ে তৈরি হওয়া শিলা, তাই চুনা পাথর হচ্ছে অসংঘাত শিলা। যান্ত্রিক উপায়ে যে শিলা তৈরি হয় সেটাকে কি বলা হয়? সংঘাত শিলা। ঠিক আছে, যেমন হচ্ছে কংগ্লোমারেট, সেটা কিন্তু একটা সংঘাত শিলার উদাহরণ। এই চুনা পাথর বলো আর তারপর হচ্ছে কংগ্লোমারেট বলো, এই প্রত্যেকটাই কিন্তু পাললিক শিলার উদাহরণ। এটাকেও খেয়াল রাখতে হবে। এই সমস্ত জিনিস আমি নোটসে কিন্তু ডিটেলসে ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা যারা এই কোর্সটাকে বাই করেছো, তোমাদের আগে বললো আগে পিডিএফ সেকশনে গিয়ে নোটসটাকে তোমরা আগে পড়বে। নোটসটা পড়ার পরে তারপর কিন্তু এই এমসিকিউ ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই এমসিকিউ ভিডিওটা দেখবে না, আগে নোটসটাকে পড়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি দিচ্ছে দেখো, বলছে এক প্রকার বালুকাময় পাললিক শিলার উদাহরণ হলো, মানে বালির পরিমাণ বেশি থাকবে, তাহলে সেটা কি হবে? সেটা কিন্তু হবে বেলে পাথর। তো বেলে পাথরে কিন্তু বালির পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা বেলে পাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজ জাইটে পরিণত হয়। আর চুনা পাথর কিসে হয়? চুনা পাথর রূপান্তরিত হয়ে মার্বেল পাথরে পরিণত হয়। আমরা যে বাড়িতে মার্বেল ব্যবহার করি সেই মার্বেলে পরিণত হয়। আর কাদা পাথর কিসে হয়? কাদা পাথর কিন্তু স্লেটে পরিণত হয়। 19 নম্বর, জয়সলমীরের সোনার কেল্লা কি দিয়ে তৈরি? চুনা পাথর নিশ্চয়ই না, কাদা পাথর নিশ্চয়ই না, এটা কিন্তু জয়সলমীরের বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে সোনার কেল্লা। ওকে, এটা কিন্তু একটা স্ট্যাটিক জিকে ধরনের প্রশ্ন, শিলা থেকে অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। 20 নম্বর, আঞ্চলিক বা ব্যাপক রূপান্তরের ফলে গঠিত হয়। ঠিক আছে, দেখো আঞ্চলিক বা ব্যাপক রূপান্তর কখন হয় বলতো? এটা চাপের ফলে তৈরি হয়। ঠিক আছে, চাপের ফলে যখন কনভার্ট হয় তখন সেটাকে বলা হয় আঞ্চলিক বা ব্যাপক রূপান্তর। এটা কি উত্তর হবে বলতো? স্লেট। স্লেট হবে হচ্ছে এটার সঠিক উত্তর। 21 নম্বর, উত্তপ্ত লাভার সংস্পর্শে শিলা রূপান্তরকে কি বলা হয়? উত্তপ্ত লাভার রূপান্তর মানে হচ্ছে তাপজনিত রূপান্তর। ঠিক আছে, সেই তাপজনিত রূপান্তরকে বলা হয়, এটাকে বলা হয় আঞ্চলিক রূপান্তর। ঠিক আছে, এটাকে কি বলা হবে? না সরি, ভুল হলো, এটা হবে স্থানীয় রূপান্তর। এটা কি হবে? স্থানীয় রূপান্তর হবে। আঞ্চলিক বা ব্যাপক রূপান্তরের ফলে স্লেট তৈরি হয়, আর স্লেট মানে হচ্ছে চাপের ফলে তৈরি হয়।
ঠিক আছে। উত্তপ্ত লাভার সংস্পর্শে শিলা রূপান্তর, লাভার সংস্পর্শে মানে উষ্ণতা হবে, মানে উষ্ণতা বা তাপজনিত রূপান্তর, আর তাপজনিত রূপান্তরকে কি বলা হয়, স্থানীয় রূপান্তর বলা হয়। ঠিক আছে, এগুলো সবকিছুই আমার নোটসে ডিটেলস আকারে আছে, তোমরা সেটা দেখে নিতে পারবে। চলো 22 নম্বর যে প্রশ্নটা আছে, বলছে পাললিক শিলা রূপান্তরের ফলে তার ভঙ্গুরতা, এখানে একটা জিনিস মিস্টেক আছে দেখে নাও, বলছে পাললিক শিলা রূপান্তরকালে তার বন্ধুরতা, না এটা বন্ধুরতা হবে না, এটা উত্তর হবে ভঙ্গুরতা, ভঙ্গুরতা, ভঙ্গুরতা। তাহলে পাললিক শিলা যখন রূপান্তরিত হয় তখন তার ভঙ্গুরতাটা কি হয়, বৃদ্ধি পায় না হ্রাস পায়। ঠিক আছে, ভঙ্গুরতা মানে ভেঙে যাওয়ার প্রবণতাটা, তো ভেঙে যাওয়ার প্রবণতাটা কি হয় বলতো, হ্রাস পাবে। ঠিক আছে, মানে পাললিক শিলাকে তুমি যদি ভেঙে দিতে পারো, বাট সেটা যখন কনভার্ট হয়ে রূপান্তরিত শিলা হবে তখন কিন্তু সহজে তুমি ভাঙতে পারবে না, ভঙ্গুরতাটা কি হবে, কমে যাবে, মানে শক্ত হবে এক কথায়। ঠিক আছে, আর যত ধরনের শিলা আছে, আগ্নেয় শিলা বলো, পাললিক শিলা বলো বা রূপান্তরিত শিলা বলো, সবচেয়ে মানে কাঠিন্যতা সবচেয়ে বেশি যদি বলে তাহলে কিন্তু অবশ্যই হবে রূপান্তরিত শিলা, ওর কাঠিন্যতা সবচেয়ে কিন্তু বেশি। ঠিক আছে, আচ্ছা চলো 23 নম্বর, পাললিক শিলা রূপান্তরের ফলে শিলা মধ্যস্থ জীবাশ্মগুলো কি হয়, জীবাশ্মগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, পরের নম্বর প্রশ্ন 24 নম্বর, গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হয়, গ্রানাইট শিলা কোন শিলায় রূপান্তরিত হয়, সেটা গ্রানাইট থেকে হয় নিস, আমরা এটা অনেকবার পড়েছি, গ্রানাইট থেকে হয় নিস, মার্বেল থেকে হয় অ্যাম্ফিবোলাইট। ঠিক আছে, আচ্ছা নিস হলো একটি, 25 নম্বর যে প্রশ্ন আছে দেখো, নিস হলো একটি কি হবে, নিস একটা কিন্তু অবশ্যই আগ্নেয় শিলার উদাহরণ। ব্যাসল্ট শিলার রূপান্তরিত রূপকে কি বলা হয়, ব্যাসল্ট শিলা থেকে কি হয়, অ্যাম্ফিবোলাইট শিলাতে পরিণত হয়। ওকে, আমার নোটে দেখবে একটা চার্ট দেওয়া আছে কোন শিলা থেকে কোন শিলায় রূপান্তরিত হয়, একদম শিলার ধরন অনুসারে, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা থেকে রূপান্তরিত শিলা, সেই ধরন অনুসারে নোটস কিন্তু তোমাদের দেওয়া আছে। 27 নম্বর, বেলে পাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় এমন একটি পাথর, তা হলো, বেলে পাথর কিন্তু কোয়ার্টজাইটে পরিণত হয়। ঠিক আছে, চুনা পাথর হয় মার্বেল, আর শেল থেকে হয় স্লেট। ঠিক আছে, শেল মানে হচ্ছে কাদা পাথর, কাদা পাথর থেকে হচ্ছে স্লেটে রূপান্তরিত হয়। চলো 28 নম্বর যে প্রশ্ন আছে দেখো, বলছে চুনা পাথরের রূপান্তরিত রূপ, চুনা পাথর কিসে কনভার্ট হয়, চুনা পাথর কিন্তু কনভার্ট হয় মার্বেলে। পিট কয়লা রূপান্তরিত রূপ কি, পিট কয়লা কিসে রূপান্তরিত হয়, পিট থেকে হয় কিন্তু গ্রাফাইট। ওকে, 30 নম্বর, ফিলাইট কার পরিবর্তিত রূপ, ফিলাইটটা কিন্তু অবশ্যই স্লেটের একটা পরিবর্তিত রূপ, স্লেটটা একটা নিজেই রূপান্তরিত শিলা, ওটা আবার রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়, সেটা কিন্তু ফিলাইটে পরিণত হয়। ঠিক আছে, এটাকে মনে রাখতে হবে। আচ্ছা 31 নম্বর যে প্রশ্ন আছে দেখো, বলছে একটা রূপান্তরিত শিলার রূপান্তরিত রূপ কি, প্রথমে রূপান্তরিত হয় তারপর সেটা আবার রূপান্তরিত হয়, সেটার নাম কি হবে, ফিলাইট। ফিলাইট কিন্তু একটা রূপান্তরিত শিলার রূপান্তরিত রূপ। ঊর্ধ্বগামী চুনের স্তম্ভকে কি বলা হয়, এটা কিন্তু আমরা সাধারণত ইসে পেয়ে যাব, কাস্ট ল্যান্ডফর্মে পেয়ে যাব, স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, হেলিকটাইট, স্তম্ভ বা পিলার। ঠিক আছে, ওইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। বলছে ঊর্ধ্বগামী চুনের ঝুড়ি, তাহলে দেখা গেলো এরকম ঊর্ধ্বগামী চুনের ঝুড়ি, উপর থেকে নিচের দিকে চুনের ঝুড়িটা বাড়তে থাকলো ঊর্ধ্বগামী, আর উপর থেকে নিচের দিকে নামতে থাকলো নিম্নগামী, এটা ঝুলন্ত অবস্থায় আছে, এটাকে বলা হয় স্ট্যালাকটাইট, উপর থেকে নিচের দিকে ঝুলতে থাকলে স্ট্যালাকটাইট, আর নিচ থেকে যদি উপর দিকে চুনের ঝুড়ি উঠতে থাকে তাহলে সেটা বলে স্ট্যালাকমাইট, মাটি থেকে উপর দিকে উঠলো তাই স্ট্যালাকমাইট, তাহলে এখানে শব্দটা কোথায় আছে, বি, স্ট্যালাকমাইট। আর স্ট্যালাকটাইট কোনটা হবে, এটা হবে স্ট্যালাকটাইট। ঠিক আছে, একটা আছে হেলিকটাইট, এরকম যদি হেলে যায় হেলিকটাইট, আর উপর থেকে আসলো স্ট্যালাকটাইট, নিচ থেকে গেল স্ট্যালাকমাইট, দুটো যখন মিশে যাবে একটা স্তম্ভ তৈরি হবে, সেটাকে বলা হয় স্তম্ভ বা পিলার বলা হয়ে থাকে। ঠিক আছে, একটা শিলাগঠিত খনিজ, শিলাগঠিত প্রধান যেটা খনিজ, কোয়ার্টজ না কোয়ার্টজাইট না ফিলাইট, ফিলাইটটা কি একটা রূপান্তরিত শিলার রূপান্তরিত রূপ, এটা তো হচ্ছেই না। কোয়ার্টজাইটটা কি বলেছিলাম মনে আছে, কোয়ার্টজাইটটা হচ্ছে বেলে পাথরের রূপান্তরিত রূপ, আর শিলা গঠনকারী প্রধান যে খনিজ সেটা হচ্ছে কোয়ার্টজ। প্রত্যেকটা শিলার মধ্যে কিন্তু কোনো না কোনো খনিজ পদার্থ থাকেই থাকে, তো তার মধ্যে যেটা ম্যাক্সিমাম শিলাতে কমন থাকে সেটা হচ্ছে কোয়ার্টজ, নট কোয়ার্টজাইট, অনলি কোয়ার্টজ। 34 নম্বর, গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মূল উপাদান কি, দেখো এটা একটা ভালো প্রশ্ন, বলছে গ্রানাইট আর ব্যাসল্ট শিলার মূল উপাদান, দেখো অভ্র এই দুটোর মধ্যে নাই, জিপসাম নাই, দুটোর মধ্যে কোয়ার্টজ এবং ফেলসপার আছে, সঠিক উত্তর হবে ফেলসপার। গ্রানাইট আর ব্যাসল্ট শিলার মধ্যে মূল উপাদান হচ্ছে ফেলসপার। ঠিক আছে, কোয়ার্টজও কিন্তু থাকে অল্প পরিমাণে, ওকে দুটোর মধ্যেই, বাট এটা কিন্তু উত্তর হবে ফেলসপার। আমার নোটের ক্ষেত্রে দেখবে এটা উত্তর করা আছে কোয়ার্টজ, তোমরা কিন্তু এটা উত্তর করবে ফেলসপার। ঠিক আছে,
35 নম্বর বলেছে, দেখো সাদা রঙের প্যালিওক্লেজ ফেলসপারের মূল উপাদান কি? সাদা রঙের যে প্যালিওক্লেজ ফেলসপার আছে তার মূল উপাদান কিন্তু মনে রাখবে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে সাদা রঙের প্যালিওক্লেজ ফেলসপারের মূল উপাদান, ঠিক আছে। চলো 36 নম্বর যে প্রশ্ন আছে, দেখো গোলাপি বর্ণের অর্থোক্লেজ ফেলসপারের মূল উপাদান কি? এটার উত্তর হবে পটাশিয়াম, ঠিক আছে। গোলাপি বর্ণের অর্থোক্লেজ ফেলসপার যেটা আছে তার মূল উপাদান কি হবে না পটাশিয়াম হবে সঠিক উত্তর। সেরামিক শিল্পে ব্যবহৃত হয় কি না ফেলসপার কিন্তু সেরামিক শিল্পে ব্যবহৃত একটা প্রধান উপাদান। ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত একটি কেলাসের নাম কি? ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস, এটা কিন্তু উত্তর হয় জিপসাম হবে সঠিক উত্তর, ঠিক আছে। এটা কি হবে না জিপসাম হবে কিন্তু সঠিক উত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবে, এবং ইউটিউবেও আমি ভিডিও দিব, বাট তার পরিমাণটা অনেকটাই কম হবে। কিছু কিছু টাফ এবং ডিফিকাল্ট জায়গাগুলো যেখান থেকে কোশ্চেন হয় সেই রিলেটেড কিছু ভিডিও আমি ইউটিউবে আপলোড করব, বাট ম্যাক্সিমাম ভিডিওগুলো আমি অ্যাপের মধ্যেই দেব। তোমরা অবশ্যই কিছু বুঝতে পারছো, ঠিক আছে। তো যাই হোক, আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করলে আমি হয়তো মোটিভেশন পাবো। আর জিওগ্রাফিতে যে জায়গাগুলোতে তোমাদের একটু ডিফিকাল্ট মনে হয়, কনসেপচুয়াল জায়গা যেগুলো থাকে, তোমাদের বুঝতে যেগুলো একটু অসুবিধা হয়, পারলে একটু কমেন্টে জানাবে। আমি সেই রিলেটেড ছোট ছোট 2 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে। বাট এমসিকিউ সিরিজের যে প্রশ্নগুলো ভিডিওগুলো হয় সেগুলো কিন্তু একটু লেন্দি হয়। আমি দেখো এখানে আলোচনা করছি 80টার মতো এমসিকিউ প্রশ্ন, বাট টোটাল যে রক্স যে সিলেবাসটা আছে টোটালটাই কিন্তু এর মধ্যে কভারেজ হয়ে যাচ্ছে। ওই জন্য ভিডিওটা বড় হলেও তোমাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মন দিয়ে দেখবে, ঠিক আছে। আর অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, ঠিক আছে। চলো, মোহ স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ কোনটা? মোহ স্কেল একটা স্কেল, যে স্কেলের দ্বারা শিলার কাঠিন্যতাকে মাপা হয়। সে মোহ স্কেলের মান হচ্ছে 1 থেকে কত থাকে 10 পর্যন্ত থাকে। একে যে মানটা আছে ট্যাল্ক, TALC ট্যাল্ক, এটা একটা শিলা। এই শিলাটা এমন, আমি যদি নখ দিয়ে আঁচড় কাটি ভেঙে যেতে পারে, ঠিক আছে, এতটাই নরম। তাহলে এর কাঠিন্যতা সবচেয়ে কম 1। তাহলে ট্যাল্কের কাঠিন্যতা কি হবে সবচেয়ে কম 1। আর এটাতে কি হবে বলতো, এটা হবে হীরা, ঠিক আছে। হীরার কাঠিন্যতা হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে। হীরা দিয়ে অন্যান্য জিনিসগুলোকে কাটা যাবে, অন্যান্য যে শিলাগুলো আছে, তো এর কাঠিন্যতা সবচেয়ে বেশি। তো কি বলেছে যে মোহ স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজের নাম কি? এটার উত্তর হবে ট্যাল্ক। আর সর্বাধিক কি হবে বলতো, সর্বাধিক হবে হচ্ছে হীরা, ঠিক আছে। আচ্ছা, এই যে 8 হলো আর 10 হলো, তারপর 9, 8, 7, এই 7-এ সম্ভবত আছে কোয়ার্টজ জাইট, কোয়ার্টজ না কিন্তু কোয়ার্টজ জাইট আছে 7-এ। 8, 9, 10 এই দুটো তোমরা যদি পারো অবশ্যই কমেন্টে জানাবে যে মোহ স্কেলে 9-এ কি আছে, 8-এ কি আছে, আর 7-এ কি আছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে মোহ স্কেল 7 এটা, মোহ স্কেল 8 এটা, মোহ স্কেল 9 এটা। অবশ্যই তোমরা কমেন্টে এটা জানাবে। 10 নম্বর, ম্যাগমা সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক বলেছে? এটা একটা আবার ভালো প্রশ্ন সিলেকশন করেছি আমি। দেখো, ম্যাগমা সম্পর্কে নিচের কোন বাক্যটা বলছে সঠিক? সঠিক মানে আমাদের সত্য খুঁজে বের করতে হবে। সিলিকা সমৃদ্ধ যেটা হচ্ছে ফেলসিক ম্যাগমা বেশি সান্দ্র হয় আর আঠালো হয়। মনে রাখবে, সিলিকার পরিমাণ বেশি হলে ম্যাগমা কি হয় আম্লিক প্রকৃতির হয়। যেমন একটু আগে আমরা পেলাম গ্রানাইট শিলাতে কি সিলিকার পরিমাণটা বেশি, 65% সিলিকার পরিমাণ থাকে, তার বেশি থাকে। তো কি হবে আম্লিক হবে, এবং আম্লিক মানে আঠালো। আঠালো মানে কি সান্দ্র, মানে আঠা আঠা জাতীয়। ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে বা ভূপৃষ্ঠের মধ্যেই যদি থাকে ফাটলের মধ্যে, তাহলে বেশি দূর ছড়াতে পারে না, ঠিক আছে। ওটা সান্দ্র প্রকৃতির বা আঠালো প্রকৃতির, ভিসকোসিয়াস বলছে এটাকে। তার মানে কি 1 নম্বরটা ঠিক বলছে, তাহলে এখানে আমি টি দিব, ঠিক মানে টি। 2 নম্বর, কম সিলিকাযুক্ত ম্যাগমা বেশি তরল এবং সহজে প্রবাহিত হয়। সিলিকার পরিমাণ যত কম হবে শিলা কি হবে ক্ষারকীয় প্রকৃতির হবে, আর ক্ষারকীয় মানে হচ্ছে তরল হবে। আর তরল মানে কি ম্যাগমা বেরিয়ে এসে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাবে। ওই জন্য দেখবে ব্যাসল্ট গঠিত শিলার মাথাগুলো যে ভূমিরূপ যে হয় উপরে কি হয় সমতল হয়, মানে চ্যাপ্টা প্রকৃতির হয়। যেমন ডেকান ট্রাপ, ঠিক আছে, চ্যাপ্টা প্রকৃতির হয়। তো এই বাক্যটাও কি হয় বলতো, এই বাক্যটাও কিন্তু হবে সঠিক, ঠিক আছে। তাহলে এখানে দুটো বাক্যই সঠিক কোথায় আছে, সি হবে সঠিক উত্তর। 1 এবং 2 উভয়ই সঠিক। চলো 41 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, দেখো বলছে মোহ স্কেল অনুযায়ী হীরের কাঠিন্য কত? হীরের কাঠিন্য একটু আগেই বললাম 10 হবে সঠিক উত্তর। ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলের মাটির রং কেমন? ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলের মাটির রং হয় কালো প্রকৃতির। যেমন রেগুর মাটি বা কার্পাস সয়েল, যেমন হচ্ছে কার্পাস মাটি,
বা দাক্ষিণাত্যে যেটা রেগুর মাটি বলা হয় সেটা কিন্তু কালো প্রকৃতির হয়, ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি ওই জন্য। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর কি হবে বলতো? কালো। 43 নম্বর, রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি কেমন? মানে কোনটা? গ্রানাইট নিশ্চয়ই না, সেল না, ব্যাসল্ট। রেল লাইনের ধারে যে কালো কালো শক্ত পাথর থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাসল্টের উদাহরণ, মনে থাকবে। সেগুলো কিন্তু গ্রানাইট শিলা না, সেগুলো কিন্তু ব্যাসল্ট শিলা, যেগুলো রেল লাইনের ধারে দেওয়া থাকে। চলো, গ্রানাইট শিলা কি? বলছে সমপ্রকৃতির শিলা, বিষম প্রকৃতির শিলা, না তরল প্রকৃতির? এটা বিষম প্রকৃতির না, এটা সঠিক উত্তর সমপ্রকৃতির। ঠিক আছে, দেখবো আমরা যখন ওয়েদারিং পড়বো, ওয়েদারিং ক্ষেত্রে একটা ছিল স্বল্পমোচন, মানে পেঁয়াজের খোসার মতো, মানে ছালগুলো বা বাইরের অংশটা আস্তে আস্তে খুলে বেরিয়ে আসে দিন রাত্রের উষ্ণতার ডিফারেন্সের জন্য। তো ওটা কিন্তু সমপ্রকৃতির একটা আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট। এই গ্রানাইট শিলাতেই কিন্তু আবার টর গঠিত হয়, টর টর ভূমিরূপ, এটা কিন্তু জানতে হবে। গ্রানাইট শিলাতেই কিন্তু এটা তৈরি হয়। আচ্ছা, চক হলো এক প্রকার কি? চক। চক কিন্তু অবশ্যই কি হবে? এটা পাললিক শিলার উদাহরণ হবে চক। একটি অতি ক্ষারকীয় আগ্নেয় শিলা, অলরেডি প্রথম এসে আমরা আলোচনা করেছিলাম সম্ভবত 2 নম্বর প্রশ্নে। অতি ক্ষারকীয় কোনটা? এটা গ্রানাইট তো হচ্ছে আম্লিক প্রকৃতি, তাই না? পেরিডোটাইট। ব্যাসল্ট ক্ষারকীয় বাট অতি ক্ষারকীয় না, অতি ক্ষারকীয় সবসময় কি হয়? পেরিডোটাইট। এই শিলাটা কিন্তু অতি ক্ষারকীয় আগ্নেয় শিলার উদাহরণ। ঠিক আছে, চলো 47 নম্বরের যে প্রশ্ন আছে, বলছে টাফ হলো, টাফটা কি? টাফটা প্রথম দিকেই বলেছিলাম এটা একটা পাইরোক্লাস্টিক শিলার উদাহরণ। ঠিক আছে, পেগমাটাইট, পেগমাটাইটটা কি? এটা কিন্তু একটা পাতালিক শিলার উদাহরণ। ঠিক আছে, তাহলে পেগমাটাইট পাতালিক মানে কি বলতো? অনেকটা মাটির নিচে, ভূপৃষ্ঠের অনেক নিচে ম্যাগমাগুলো জমাটবদ্ধ হয়ে ধীরে ধীরে যে আগ্নেয় শিলা তৈরি করে সেটাকে বলা হয় পাতালিক শিলার উদাহরণ। চলো, নেট থেকে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আমি সিলেকশন করেছি এখানে। বলছে নিম্নলিখিত কোন শিলাকে জননী শিলা বলা হয়? এটা হচ্ছে প্যারেন্ট রক। অবশ্যই এর মধ্যে কি হবে? আগ্নেয় শিলাকে কিন্তু বলা হয় প্যারেন্ট রক, মানে আগ্নেয় শিলা থেকেই পরবর্তীকালে অন্যান্য রূপান্তরিত শিলা বলো বা পাললিক শিলা বলো সেগুলো কিন্তু তৈরি হয়েছে। মার্বেল কোন শিলার রূপান্তরিত রূপ? এটা তো পারবে, মার্বেল হচ্ছে চুনাপাথরের রূপান্তরিত রূপ। 51 নম্বর যে প্রশ্ন আছে দেখো, কোয়ার্টজাইট কোন শিলার রূপান্তরিত রূপ? ঠিক আছে, কোয়ার্টজাইট, কোয়ার্টজাইট আর কোয়ার্টস দুটো কিন্তু বারবার বলছি আলাদা। কোয়ার্টস মানে কি বললাম? এটা হচ্ছে শিলা গঠনকারী একটা খনিজ উপাদান, বাট কোয়ার্টজাইট নিজে একটা শিলা, সেটা কিন্তু রূপান্তরিত শিলা। কার রূপান্তরিত শিলা? এটা কিন্তু বেলে পাথর রূপান্তরিত শিলা। কি হয় বলতো? কোয়ার্টজাইট। শেল থেকে কি হয় বলতো? স্লেট হয়, শেল থেকে হয় স্লেট। ব্যাসল্ট থেকে কি হয়? অ্যাম্ফিবোলাইট হয়। চুনাপাথর থেকে কি হয়? মার্বেল তৈরি হয়। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে রূপান্তরিত রূপ, এইগুলো থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, চলো 52 নম্বর যে প্রশ্নটা আছে, নিম্নলিখিত কোনটি বহির্বেদী আগ্নেয় শিলা? বহির্বেদী মানে হচ্ছে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ মানে নিঃসারী আগ্নেয় শিলা। ওকে, তো নিঃসারী আগ্নেয় শিলা কোনটা? গ্রানাইট, ডায়োরাইট, ব্যাসল্ট, গ্যাব্রো। এটা হবে না, এটা হবে না, এটা, এগুলো কিন্তু প্রত্যেকটা কি হবে বলতো? উদবেদী আগ্নেয় শিলা। বাট একমাত্র ব্যাসল্ট সাই কি হয় বলতো? বহির্বেদী বা এক্সক্লুসিভ, বা এটাকে বলছে নিঃসারী আগ্নেয় শিলা। মানে কি হয় বলতো? ম্যাগমাগুলো ভূগর্ভ থেকে বাইরে বেরিয়ে এসে শীতল হয়ে ঠান্ডা হয়ে কিন্তু এটা তৈরি হয়ে থাকে। ঠিক আছে, পরের নাম্বার, ডেকান ট্রাপ প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? ডেকান ট্রাপ একটু আগেই বললাম, এটা কিন্তু অবশ্যই কি হবে? ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এর মাথাটা কি হবে? চ্যাপ্টা প্রকৃতির হবে। ঠিক আছে, এটা ক্ষারকীয় লাভা, ক্ষারকীয় লাভা মানে হচ্ছে তরল প্রকৃতি। স্লেট কোন শিলা রূপান্তরিত রূপ? স্লেট কোন শিলা রূপান্তরিত রূপ? শেল। শেল থেকে কিসে কনভার্ট হয়? স্লেটে কনভার্ট হয়। ঠিক আছে, দেখো 55 নম্বর যে প্রশ্নটা আছে, বলছে নিম্নলিখিত কোনটি ফোলিয়েটেড, ফোলিয়েটেড রূপান্তরিত শিলা কোনটা? মনে হবে নিস, নিস কিন্তু একটা ফোলিয়েটেড রূপান্তরিত শিলা। ঠিক আছে, তাহলে 55টা প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল। 56 নম্বর যে প্রশ্ন আছে দেখো, বলছে গ্রানাইটের গঠন কেমন? গ্রানাইট কি কাঁচ সদৃশ, না সূক্ষ্ম, না ছিদ্রযুক্ত, না স্থূল? সূক্ষ্ম কিন্তু না, স্থূল দানাদার হবে। মনে রাখবে বেশিরভাগ যেগুলো হচ্ছে তোমার হচ্ছে উদ্ভিদে আগ্নেয় শিলা, সেগুলো ধীরে ধীরে জমাট বাঁধে, ধীরে ধীরে ঠান্ডা হয়, দানাগুলো বড় বড় হয়। আর যেগুলো ম্যাগমা বাইরে বেরিয়ে এসে দ্রুত জমাট বাঁধে সেগুলো কিন্তু দানাদার গুলো খুবই সূক্ষ্ম হয়। ওই জন্য দেখবে ব্যাসল্ট শিলার দানা কিন্তু খুবই সূক্ষ্ম, বাট গ্রানাইটের গঠনটা কি বলতো? স্থূল দানাদার হবে। ঠিক আছে, তাহলে 56 নম্বর হয়ে গেল। 57 নম্বর যে আছে দেখো, বলছে পৃথিবীর ভূত্বকে আয়তনের দিক থেকে কোন শিলা সর্বাধিক? আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি পরিমাণে যেটা আছে ভূত্বকে, সেটা কিন্তু আগ্নেয় শিলা হবে সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে চলো, বলছে দেখো কয়লা কোন ধরনের শিলার অন্তর্গত?
কয়লা কিন্তু অবশ্যই কি হবে, আগ্নেয় রূপান্তরিত। কয়লা কি হবে বলতো, এটা কিন্তু অবশ্যই জৈব পাললিক শিলার উদাহরণ, সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, 59-এর যে প্রশ্নটা আছে দেখো, বলছে ব্যাথলিক কোন ধরনের শিলার উদাহরণ। ব্যাথলিক অবশ্যই আমরা জানি এটা কিন্তু উদ্ভিদী আগ্নেয় শিলার একটা অংশ। ঠিক আছে, উদ্ভিদী মানে হচ্ছে অন্তর্ভেদী আগ্নেয় শিলা, মানে হচ্ছে উদ্ভিদী আগ্নেয় শিলার অংশ। ঠিক আছে, তাহলে 59 নম্বর হয়ে গেল। 60 নম্বর যে প্রশ্নটা আছে, নিম্নলিখিত কোন খনিজটি আবহবিকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিরোধী। এটা কিন্তু নেটে এসছে 2019 সালে। এটা কিন্তু একটু টাফ প্রশ্ন, বাট অনেকেই জানো হয়তো যে কোন শিলাটি খনিজটি কিন্তু আবহবিকার বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিরোধী, মানে সহজেই আবহবিকারে দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় না বা আবহবিকারের প্রভাবে পরিবর্তন সহজেই হয় না। ফেলসপার, ঠিক আছে, অলিভিন, পাইরক্সিন। সঠিক উত্তর কিন্তু কুয়ার্টজ হবে। কুয়ার্টজ খনিজটা কিন্তু আবহবিকার দ্বারা সবচেয়ে কম পরিবর্তিত হয় বা কম ভাবে প্রভাবিত হয়। আশা করি বুঝতে পেরেছো। পেট্রোলজি, পেট্রোল না কিন্তু পেট্রোলজি মানে হচ্ছে শিলার সাথে যুক্ত। এটার কি হবে উত্তর, বি হবে সঠিক উত্তর। 62 নম্বর আছে দেখো, তাপ আর চাপের প্রভাবে শিলার পরিবর্তনকে কি বলা হয়। তাপ আর চাপকে একসাথে বলা হয় মেটামরফিজম। ঠিক আছে, মেটামরফিজম মানে হচ্ছে রূপান্তরণ। মনে থাকবে, মেটামরফিজম মানে কি, রূপান্তরণ। এরপর আছে দেখো 63 নম্বরে, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মিলিত হয়েছে। মার্বেল, চুনাপাথর, ঠিক আছে, স্লেট থেকে গ্রানাইট, কোয়ার্টজাইট থেকে ব্যাসল্ট, নিচ থেকে কয়লা। তো এখানে অ্যাকচুয়ালি কি চেয়েছে দেখো, সঠিকভাবে মিলিত হয়েছে বলছে মার্বেল, চুনাপাথর। মানে এই যে মার্বেল, এটা একটা কি রূপান্তরিত শিলা, কি থেকে এসছে, চুনাপাথর থেকে এসছে। স্লেটটা কি একটা রূপান্তরিত শিলা, ঠিক আছে, গ্রানাইট থেকে এসছে। কোয়ার্টজাইট একটা রূপান্তরিত শিলা, ব্যাসল্ট থেকে এসছে। নিচ হচ্ছে কয়লা থেকে এসছে। এর মধ্যে কোনটা সঠিকভাবে মিলেছে, মানে তিনটা আছে ভুল। তো কয়লা থেকে কখনো নিচ হয় না, এটা ভুল। আর ব্যাসল্ট থেকে কোয়ার্টজাইট হয় না, এটা ভুল। গ্রানাইট থেকে স্লেট হয় না, এটা ভুল। মার্বেল থেকে চুনাপাথর থেকে মার্বেল হয়, এটা কিন্তু ঠিক আছে। ওকে, চলো 64 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে আর্গিয়েলেসিয়াস যে পাললিক শিলা প্রধানত কি উপাদান দিয়ে তৈরি। এটা মনে রাখবে, কাদা বা কর্দম দিয়ে তৈরি। ঠিক আছে, ক্লে দিয়ে কিন্তু তৈরি হচ্ছে আর্গিয়েলেসিয়াস তোমার হচ্ছে পাললিক শিলা। এগুলো কিন্তু প্রত্যেকটাই আমার নোটস এর মধ্যে আছে, সেগুলো আগে তোমরা দেখে নিয়ে তারপর এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের সহজেই হয়ে যাবে। আচ্ছা, 65 নম্বর যে প্রশ্নটা আছে, বলছে দেখো শেল শিলার ক্রমবর্ধমান রূপান্তরের সঠিক ক্রম। শেল কিসে কনভার্ট হয়। শেল থেকে স্লেট, স্লেট থেকে ফিলাইট, ফিলাইট থেকে সিস, সিস থেকে নিস। এটা একটা রূপান্তর, এটা একটা সিরিজ। ঠিক আছে, শেল থেকে ফিলাইট, ফিলাইট থেকে স্লেট, শেল থেকে স্লেট হয়, তার মানে এটা ভুল আছে। শেল থেকে স্লেট হয়, সিস্ট মাঝে আসবে না। শেল থেকে স্লেট হবে, এটা লাস্টে যাবে না। সঠিক উত্তর কিন্তু এটা। এটা কিন্তু অনেক বইতে অনেক রকম আছে, এটা নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন হতে পারে যে অনেক জায়গাতে ফিলাইটটা সবার লাস্টে দেওয়া আছে, বাট সঠিক ক্রম কিন্তু এটা। এটা কিন্তু নেটের প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন। তো শেল শিলার ক্রমবর্ধমান, শেল থেকে হয় স্লেট, স্লেট থেকে হয় ফিলাইট, ফিলাইট থেকে হয় সিস্ট, সিস্ট থেকে হয় নিস। ওকে, এই সিরিজ বা এই ক্রমটাই কিন্তু তোমাদেরকে মনে রাখতে আমি বলবো, ভালো করে মনে রাখবে। 66 নম্বর কি বলেছে দেখো, বলছে দেখো যে যুক্তি, ব্যাসল্ট একটি ক্ষারকীয় আগ্নেয় শিলা। এটা তো ঠিক কথা। যুক্তি কি বলছে, ব্যাসল্টে সিলিকার পরিমাণ 65% বেশি থাকে। তো সিলিকার পরিমাণ 65% বেশি থাকলে সেটা হয় আগ্নেয় শিলা, আর আগ্নেয় শিলা সেটা হয় আম্লিক শিলা। আর আম্লিক শিলার উদাহরণটা কি বলতো, গ্রানাইট। তার মানে এটা কিন্তু ঠিক, বাট এটা হচ্ছে ভুল। তার মানে এ সত্য আর মিথ্যা, এটা হবে সঠিক উত্তর সি। ঠিক আছে, তোমরা অবশ্যই আমাকে জানাবে যে কোশ্চেনের যে কোয়ালিটি গুলো, সেই কোশ্চেনের কোয়ালিটিটা এর থেকে কি আরো টাফ করতে হবে না এরকমই ঠিক আছে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। চলো এরপর যেটা আছে, বলছে যখন কোনো আগ্নেয় শিলার বড় এবং ছোট উভয় প্রকারের স্ফটিক ক্রিস্টাল একত্রে অবস্থান করে তখন তাকে কি বলা হয়। আচ্ছা, 67 নম্বর যেটা আছে, যে যখন কোনো আগ্নেয় শিলায় বড় এবং ছোট উভয় প্রকারের স্ফটিক একত্রে অবস্থান করে সেটাকে বলা হয় পরফাইরিটিক। ঠিক আছে, তাহলে বড় এবং ছোট উভয় প্রকারের স্ফটিক, স্ফটিক মানে কি, স্ফটিক মানে ক্রিস্টাল, একসাথে অবস্থান করবে তখন সেই গঠনটাকে আমরা কি বলবো, সেই গঠনটাকে কিন্তু আমরা বলবো পরফাইরিটিক। ওকে, এরপর চলো কি আছে, 68 নম্বর প্রশ্ন। 68 নম্বর আছে দেখো, যখন পাললিক শিলার সমান্তরালে স্তরবিন্যাস একটি প্রাচীন ক্ষয়প্রাপ্ত আগ্নেয় বা রূপান্তরিত শিলার উপর অবস্থান করে তখন সেই অসঙ্গতিটাকে কি বলা হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি একটা সেপারেট ভিডিও বানাবো, সেখানে বিভিন্ন প্রকার কনফর্মিটি গুলোকে আমি ডিটেলসে কিন্তু আলোচনা তোমাদের। এটা যেটা সঠিক উত্তর হবে, এটা হবে নন কনফর্মিটি হবে সঠিক উত্তর। এটা কি উত্তর হবে, নন কনফর্মিটি হবে সঠিক উত্তর। মনে থাকবে,
তাহলে নন কনফর্মিটি হবে এটার সঠিক উত্তর। চলো এরপরে যেটা আছে 69 যেটা আছে দেখো, ম্যাগমা যখন পাললিক শিলার দুটি স্তরের মাঝে গম্বুজ বা ছাতার মতো আকারে জমাট বাঁধে এবং উপরের স্তরকে স্ফীত করে তোলে তখন তাকে কি বলা হয়? তখন তাকে কিন্তু বলা হয় ল্যাকলিথ হবে সঠিক উত্তর। এটা হবে ল্যাকলিথ হবে সঠিক উত্তর, এই হবে সঠিক উত্তর। তোমরা এটাকে অবশ্যই দেখবে। এই ল্যাকলিথ, ফ্যাকলিথ, লোপলিথ এবং ব্যাথলিথ, শিল, ডাইক, এইগুলো থেকে জাস্ট ওয়ান লাইনের জিনিস হয়, তোমরা একটু দেখে নেবে, নোটের মধ্যে এগুলো আমার ডিটেলসে দেওয়া আছে। এরপর যেটা আছে দেখো, বলছি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট অসংলগ্ন উপাদান, যেটাকে টিল বলছে, জমাটবদ্ধ হয়ে যে পাললিক শিলা তৈরি হয় তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হবে অবশ্যই টিলাইট হবে সঠিক উত্তর। এটা উত্তর কি হবে? 70 উত্তর কত হবে? টিলাইট। বলছে মোহ স্কেল অনুযায়ী সবচেয়ে কঠিন, এটা কিন্তু অলরেডি আমাদের প্রথমে আলোচনা করেছি, বাট এটা কিন্তু নেটের একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ঠিক আছে, কি বলছে দেখো, মোহ স্কেল অনুযায়ী সবচেয়ে কঠিন খনিজ কোনটা? সবচেয়ে কঠিন খনিজ কিন্তু অবশ্যই হবে কি? হীরা। হীরাটা হবে কিন্তু একটা সবচেয়ে কঠিন খনিজ মোহ স্কেল অনুসারে। এর মান কত ছিল? এর মান ছিল 10। 72 কি আছে দেখো, মহাদেশীয় ভূত্বক, যেটাকে বলছে কন্টিনেন্টাল ক্রাস্ট, কোন শিলা দ্বারা গঠিত এবং এর ঘনত্ব কত? ঠিক আছে, তো কন্টিনেন্টাল ক্রাস্ট হবে কি? মহাদেশীয় ভূত্বক, তাই না? মহাদেশীয় ভূত্বক গ্রানাইট হবে, এর ঘনত্ব হবে 2.7 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আচ্ছা, বলছে যে প্রক্রিয়ায় রূপান্তরের সময় উত্তপ্ত জলীয় তরল বা গ্যাসের প্রভাবে শিলার রাসায়নিক উপাদানের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে সেটাকে কি বলা হয়? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 73 নম্বর প্রশ্ন। 73 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হবে মেটাসোমাটিজম, এটা উত্তর হবে মেটাসোমাটিজম। এটা কিন্তু আমার নোটের মধ্যে দেওয়া আছে, যে যে প্রক্রিয়ায় রূপান্তরের সময় উত্তপ্ত জলীয় তরল বা গ্যাসের প্রভাবে শিলার রাসায়নিক উপাদানের উল্লেখযোগ্য পরিবর্তন হবে, এটা হবে মেটাসোমাটিজম হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো এরপরে যেটা আছে দেখো, বলছে নিচের কোন জোড়াটি বেমানান, মানে ভুল আছে? বলছে বেলে পাথর, কুয়ারজাইট, এটা কিন্তু ঠিক, তার মানে এটা টি দিলাম আমরা পাশে। আর চুনা পাথর থেকে মার্বেল, এটা হচ্ছে ঠিক। কয়লা থেকে গ্রাফাইট, এটাও ঠিক। ব্যাসল্ট থেকে স্লেট, এটা হচ্ছে ভুল। এটা ভুল মানে সরি, এটা ঠিক আছে, এটা ভুল মানে এটা হয়ে যাবে সঠিক উত্তর। আমাদের বেমানান বা ভুলটাকে খুঁজে বের করতে বলেছে। ঠিক আছে, চলো ডোলেরাইট কোন ধরনের শিলার উদাহরণ? ডোলেরাইট কোন ধরনের শিলার উদাহরণ হবে এটা? তাহলে উপপাতলীয় আগ্নেয় শিলা কোথায় আছে? অপশন বি তে হবে সঠিক উত্তর। চলো 75 পরে আছে 76 নম্বর। এখানে কি বলেছে যে নিচের কোন শিলাটিতে ফলিয়েশন বা স্তরায়ন দেখা যায়? যায় বলেছে, যায় না বলেছে, সরি, যায় না হবে, সেটা হবে কি বলতো? কুয়ারজাইট। কুয়ারজাইটে কিন্তু ফলিয়েশন দেখা যায় না। তাহলে 76 সঠিক উত্তর হবে তোমার হচ্ছে ডি হবে সঠিক উত্তর। 77 যেটা আছে দেখো, বলছে পৃথিবীর গুরুমণ্ডল প্রধানত কোন ধরনের শিলা দ্বারা গঠিত? এটা আমরা অনেকবার পড়েছি, এটা হবে পেরিডোটাইট শিলা দ্বারা কিন্তু গঠিত গুরুমণ্ডল। ঠিক আছে, আচ্ছা, ফোল্ডেড বা ভাঁজপ্রাপ্ত শিলাস্তরের ঊর্ধ্বভঙ্গে যেটা হচ্ছে অ্যান্টিক্লাইন এবং অধোভঙ্গে যেটা হচ্ছে সিঙ্কলাইন ম্যাগমা সঞ্চিত হয়ে যে লেন্স মানে মনে রাখবা, লেন্স কিন্তু হয় লোপলিথ হয়। ঠিক আছে, লেন্সের মতো দেখতে কোনটা হবে? লোপলিথ হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, এটা কি হবে? লোপলিথ হবে সঠিক উত্তর। এরপরে কি আছে দেখো, 79টা প্রশ্ন, এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন আছে। বলছে ওফিওলাইট কমপ্লেক্স বলতে ভূবিজ্ঞানে কি বোঝানো হয়েছে? অফিওলাইট কমপ্লেক্স, এটার মানে হচ্ছে, এটার উত্তর হবে বি। বিতে কি আছে দেখো, বলছে প্রাচীন মহাসাগরীয় ভূত্বক এবং ওপরের গুরুমণ্ডলের অংশ যা টেকটনিক প্রক্রিয়ায় মহাদেশের উপর উঠে এসেছে, তখন সেটাকে কি বলবো আমরা? ওফিওলাইট কমপ্লেক্স বলবো। তাহলে এই গেল তোমাদের 79টা প্রশ্ন। যদিও প্রথমে হেডিংটা ছিল 80টা প্রশ্ন, বাট এখানে আমি 79টা প্রশ্ন দিয়েছি। টোটাল রক্সটা আশা করি কমপ্লিট হয়ে গেল। তোমরা এটাকে ভালো করে পড়বে, আমার নোটসটাকে দেখবে, আর তার সাথে তোমাদের যে টেক্সট বই আছে সেগুলোকে পড়বে। তাহলে এখান থেকে একটা বা দুটো যাই প্রশ্ন আসুক তোমরা আশা করি পেয়ে যাবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য।